হাম ও লক্ষণ নিয়ে 24 ঘন্টায় আরও 11 শিশুর মৃত্যু। এখন পর্যন্ত হামে মৃতের সংখ্যা 46, আর উপসর্গ নিয়ে মারা গেছে 198 জন। মেধাবী, দক্ষ ও জনবান্ধব প্রশাসন ছাড়া প্রত্যাশিত দেশ গড়া সম্ভব নয়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, বললেন প্রধানমন্ত্রী। সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদের মতো আচরণের অভিযোগ জামায়াতের। দলটি সুস্থ চিন্তা করতে পারে না, মির্জা ফখরুলের উষ্মা। সরকার টাকা ছাপিয়ে দেশ চালাচ্ছে, এমন খবর অসত্য, বললেন অর্থমন্ত্রী। বন্ধ কলকারখানা চালু করতে শিগগিরই প্যাকেজ দেবে বাংলাদেশ ব্যাংক। তীব্র গরমে ফিলিং স্টেশন অপেক্ষার লাইন। তেলের দামের সঙ্গে সমন্বয় করে বেড়েছে বাসের ভাড়া, বাড়বে না গ্যাস চালিত গণপরিবহনের। এবং পাকিস্তানের ইসলামাবাদ ইরানের প্রতিনিধিরা পথে, মার্কিন দল। ওয়াশিংটন ভালো চুক্তিতে পৌঁছানোর আশা দেখলেও এখনো বৈঠকে বসতে নারাজ ইরান। সাথে আছে হিমাদ্রি রাহা। হামের প্রকোপ বেড়েই চলেছে, আর সেই সঙ্গে বাড়ছে আতঙ্ক। অসংখ্য শিশু লড়ছে জ্বর, নিউমোনিয়া সহ নানা রোগে। এদিকে 24 ঘন্টায় হাম ও হামের লক্ষণ নিয়ে 11 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত হামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 46 জনে, আর উপসর্গ নিয়ে মারা গেছে 198 শিশু। রূপগঞ্জের মোয়াজ নারায়ণগঞ্জে 6 দিন চিকিৎসা শেষে মায়ের সঙ্গে বাড়ি ফিরেছিল, কিন্তু সপ্তাহ না যেতেই আবারও জ্বর। চিকিৎসকরা জানালেন আবারও হাম হয়েছে তার। নিজ এলাকায় সঠিক চিকিৎসা না পেয়ে শেষ পর্যন্ত তাকে ভর্তি হতে হয়েছে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। শুধু মোয়াজ নয়, তার মতো অসংখ্য শিশুই এখন এই হাসপাতালে চিকিৎসাধীন। আমি 15 তারিখে হামের টিকা দিয়েছিলাম, দেওয়া দেওয়ার 4 দিন পরেই জ্বর আসছে। প্রথম হামে নয়, প্রথম জ্বর ছিল অনেক দিন। জ্বরের থেকে যে হাম 3 দিন ধরে রয়েছে। হালকা হালকা লাল দেখা দিত শরীরে, তারপর আস্তে আস্তে শরীর ফুলে যাইতো। তখন হসপিটালে নিয়ে গেছি, ডাক্তার বলছে যে হাম উঠছে। হাঁচি দিলে বাক্সে দিলে যেই জীবাণুটা ছড়িয়ে পড়ে, সেটার দ্বারাই কিন্তু বাতাসের মাধ্যমে জার্মটা ছড়ায়। অন্য কেউ ইনহেল করলে হতে পারে। তো যে আক্রান্ত হবে তার আশেপাশে যে বাচ্চারা থাকবে, ইমিউনো কম্প্রোমাইজ যারা, তারা কিন্তু এটা আক্রান্ত হয়ে যাবে। সো তাকে যদি আইসোলেশন করে ফেলা যায়, একটা জ্বরের বাচ্চাদেরকে ক্রাউড এড়ানো যায়, তাহলেই বাচ্চারা নিরাপদ থাকবে। রাজধানীর বাইরের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা ও নজরদারি না থাকায় রোগীরা ঢাকামুখী, এমন অভিযোগ অনেকের। আমার বাড়ি কুমিল্লা মুরাদনগর। মান্নান প্রফেসর, তার ভিজিট 870 টাকা। সে 2 বেলা দেখে, 2 বেলা তার টাকা দিতে হয়। নার্সারি দিয়ে ছাত্ররা দিয়ে ওই পরীক্ষা করায়। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক বলছেন, বিভ্রান্তি দূর করে সঠিক চিকিৎসা নিশ্চিত করা ও সচেতনতার মাধ্যমে হাম নির্মূল করা সম্ভব। বাচ্চার যদি পুষ্টির অবস্থা শুরু থেকে খারাপ হয়, তাহলে সেসব বাচ্চাগুলো কিছু কিছু ক্ষেত্রে অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। তবে সুখবর হচ্ছে, যে বাচ্চাটার ভ্যাকসিন নেওয়া আছে, তার যদি কোনো কারণে মিজলসে সে অ্যাফেক্টেড হয়, সেটা খুবই হালকা পরিমাণে হয়, সামান্য পরিমাণে হয়। ওই বাচ্চাটার কোনো ধরনের গুরুতর লক্ষণ আমরা কখনো পাইনি, এবং খুব অল্প কয়েকদিনই বাচ্চাটা সুস্থ হয়ে বাড়ি চলে যায়। হাসপাতালটির সামনে তীব্র যানজটের কারণে সেবা নিতে আসা রোগীদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তানভীর সুমন, ডিবিসি নিউজ, ঢাকা। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বলেন, দেশ ও জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি কেবল রাজনৈতিক নয়, এটা চুক্তি। শনিবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিএম ফাউন্ডেশনের ৩য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি বলেন, তার সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনারাই হচ্ছেন সেই মূল চালিকা শক্তি, যাদের পেশাদারিত্ব, দক্ষতা, নৈতিক দৃঢ়তা ও প্রশাসনিক প্রজ্ঞার উপরে একটি জাতির উন্নয়ন বা ভাগ্য নির্ভর করছে। সেই কারণে আপনাদের দায়িত্ব স্রেফ প্রশাসনিক নয়, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব।
জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় ছিল দেশের মানুষ। বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন, যোগ করেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। ২৪ জুলাই আগস্টের গণঅভ্যুত্থান স্পষ্ট করে দিয়েছে যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছে বিএনপি। জামায়াত ইসলামীর আমিরের এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জামায়াত কখনো সুস্থ চিন্তা করতে পারে না। দলটি দেশকে স্বৈর শাসনের দিকে নিয়ে যেতে চায়। রাজধানীর নয়াপল্টনে দলের যৌথ সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে। জামায়াত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার প্রমাণিত হয়েছে। গণভোটের রায় মেনে না নেওয়া পর্যন্ত সংসদের ভেতরে বাইরে লড়াই করবে বিরোধী দল। দাবি আদায় না হলে রাজপথই হবে শেষ ভরসা। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পতিত সরকারের মতো বিএনপিও ফ্যাসিবাদের পথে হাঁটছে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশে জামায়াত ইসলামী জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশের আয়োজন করে। এতে দাবি ওঠে জুলাই সনদ বাস্তবায়নের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে আসতে থাকেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। সমাবেশে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা অভিযোগ করেন, সরকার ক্ষমতায় এসে জুলাইকে ভুলে গেছে। আজকে আপনি দেশে আসছেন আমাদের জন্য। জুলাই সনদ বাস্তবায়ন আমাদের প্রাণের অধিকার। নির্বাচনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গণরায় বাস্তবায়নের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল। বিলম্ব না করে পার্লামেন্ট চলমান আছে। এই পার্লামেন্টে আপনি সংবিধান সংস্কারের পরিষদের অধিবেশন আহ্বান করার সুযোগ আছে। আপনি ডাকুন, শপথ গ্রহণ করুন। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, বিএনপি সরকার মাত্র 2 মাসেই দেশের মানুষের কাছে অজনপ্রিয় হয়েছে। যেই বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। মাত্র 2 মাসে কোন সরকার এতটা অজনপ্রিয় হয়েছিল কিনা। সমাবেশে যোগ দিয়ে বিরোধী দলীয় নেতা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের বিপক্ষে গেলে জুলাই প্রতি বছর ফিরে আসবে। প্রত্যেকটি বিষয়ে পতিত পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আপনারা এই বিপ্লবের বেনিফিশিয়ারি, যারা বিদেশে ছিলেন স্বদেশে আসার সুযোগ পেয়েছেন। এই বিপ্লব না হলে আপনারা বোধহয় কল্পনাও করতেন না দেশে ফিরে আসার। এ সময় সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে যে অস্থিরতা শুরু হয়েছে তারও সমালোচনা করেন তিনি। আমাদের সন্তানদের উপর সরিগুড়া আমরা এটা দেখতে চাই না। জনগণের এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শুধু সংসদ নয়, রাজপথে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারি নেতাদের। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। বেড়েছে জ্বালানি তেলের সরবরাহ, পাশাপাশি বাড়ানো হয়েছে দামও। তারপরও ফিলিং স্টেশনগুলোতে অপেক্ষার লাইন কমছে না। তীব্র তাপে তেলের জন্য এই অপেক্ষা ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। গ্রাহকদের প্রশ্ন একটাই, এই সংকট আর ভোগান্তির শেষ কোথায়? মধ্যপ্রাচ্যে ইরাক যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে দেশে। তারপর সরকারের নানা উদ্যোগ তৎপরতাও সংকট কাটেনি। সাপ্তাহিক ছুটির দিন ভোর থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গাড়ির সারি, মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস সবাই এক লাইনে এক অপেক্ষায়।
ফজরের নামাজ পড়ার পরে সিরিয়াল দিচ্ছি, এখন পর্যন্ত পাইতেছি না। প্লাস দাম বাড়ছে, সেটা ভালো কথা, কিন্তু সেক্ষেত্রে যদি আমি ফুয়েলটা বরাবরটা আমি পাইতাম তাহলে মনে বোঝান যায়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না নিশ্চয়তা। তেল পাওয়া যাবে নাকি ফিরতে হবে খালি হাতে, সেই দুশ্চিন্তায় চালকরা। প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু আছে, ইকুয়ালি যদি ডিস্ট্রিবিউট করা হতো তাহলে মানুষের এত ভোগান্তি হতো না। সরকার বলছে সরবরাহ স্বাভাবিক হচ্ছে, কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। চাহিদার তুলনায় সরবরাহ এখনও অপ্রতুল, এমনটাই দাবি ভুক্তভোগীদের। সংকট কাটতেছে না, সরকারই ভালো জানে। যদি সংকট নাই থাকতো তাহলে কিন্তু এত সিরিয়াল থাকতো না। যদি সরকার থেকে তো বারবার বলতেছে না পর্যাপ্ত আছে, কিন্তু এখানে আমরা ভোগান্তির শিকার হচ্ছি। এটা আমাদের জন্য দুর্বিষহ এই গরমের ভিতরে। কেউ কেউ বলছেন তেলের জাহাজ সময় মতো খালাস না হয় তৈরি হচ্ছে এই জট, তাই দ্রুত খালাসের জোর দাবি তাদের। তেলের দাম বাড়ছে সমস্যা নাই, কিন্তু দাম বাড়ার পরও যদি আঙ্গু হয়রানিটা না হইতো তাহলে আর মনে কোনো কষ্ট আছে না। আমাদের কাজকর্ম আছে, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, এভাবে হইলে তো আমাদের কিভাবে হবে। এর সাথে যুক্ত হয়েছে আরেক অভিযোগ সিন্ডিকেট, যার প্রভাবে বাজারে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট, বাড়ছে অস্থিরতা। ভুক্তভোগীদের আশঙ্কা এই সিন্ডিকেটের কারণেই সামনে আরও বাড়তে পারে জ্বালানির দাম। বাংলাদেশে কোনোদিন বঙ্গতেই আপনার কমবে না, সিন্ডিকেট থাকবে, দাম আপনার সামনে আরও বাড়বে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধটা আবার হবে, দামটা আরও বাড়বে, এই দাম কমবে না। সরবরাহ বাড়ানো আর বাস্তবতার মাঝে এখনও বড় ফারাক। লাইন অপেক্ষা আর অনিশ্চয়তার এই চক্রে আটকে পড়েছে জনজীবন। কবে মিলবে স্বস্তি, অবসান ঘটবে দীর্ঘ লাইনের, সেই উত্তর খুঁজছেন ভুক্তভোগীরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে। তেলের দাম কমে গেলে ভাড়াও কমে যাবে। গ্যাস চালিত বাসের ভাড়া বাড়েনি, বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তেলের দাম বাড়াতে IMF এর চাপ নেই এবং আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও তেল পাচার হওয়ার শঙ্কায় দাম বাড়ানো হয়েছে বলে জানান মন্ত্রী। যে প্রক্রিয়াটা ভাড়া নির্ধারিত হয় বা বিবেচনায় নেওয়া হয় সেটা প্রতিষ্ঠিত একটা প্রক্রিয়া, ওই অনুপাতে সমন্বয় করা হবে। তাতে তেলের দাম কমলে ভাড়া কমবে ওই আনুপাতিক হারে, তেলের দাম বাড়লে আনুপাতিক হারে বাড়বে। যার মানে আমরা একটা স্বচ্ছ প্রক্রিয়া এবং স্বচ্ছ ব্যবস্থাপনায় এসেছি। এটা নিয়ে কোনো অসন্তোষ থাকার কোনো সুযোগ নেই। দর্শক, রাজধানীর তেলের পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ ব্যবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, কেমন দেখছেন পাম্পগুলোতে তেলের সরবরাহ ব্যবস্থার গাড়ির লাইন? হিমাদ্রি, সকাল থেকে কিন্তু এই যে তেলের পাম্পগুলোতে প্রচুর পরিমাণে লাইন ছিল, মানুষের ভোগান্তি ছিল, এখন কিছুটা কমে এসেছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যে পরিবাগ স্টেশনে, একটি ফুয়েল স্টেশনে অবস্থান করছি। এখানে কিন্তু যে বড় প্রাইভেট কার এবং যে বড় গাড়িগুলো রয়েছে সেগুলো অনেকটাই কম, সবগুলোতেই তেল দেওয়া হচ্ছে এবং তাদের চাহিদা মতোই তেল দেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা দেখেছি যে বাইকাররা রয়েছেন, বাইকগুলোতে আসলে একটু ভোগান্তি বেশি হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে বাইকার এখানে অবস্থান করছেন, তারা তেল নেওয়ার জন্য আসছেন এবং বাইকের যে পরিমাণ সিরিয়াল রয়েছে তাতে আসলে এখনও অনেক সময় লাগবে এই বাইকের বাইকারদের যে ভোগান্তি সেটি কমাতে। তবে প্রাইভেট কারগুলো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই কম, নেই বললেই চলে। বাইক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাইকাররা আসছেন তারা বলছেন যে দীর্ঘক্ষণ কিন্তু তারা অপেক্ষা করছেন এবং তেলের জন্য চেষ্টা করছেন। তবে তাদের যে এই গরমে রোদের মধ্যে দাঁড়িয়ে একটি তেল নিতে হচ্ছে, যার কারণে তারা ভোগান্তিতে পড়ছেন। আমরা একজন বাইকারের সাথে কথা বলতে চাই। আপনি কতক্ষণ দাঁড়িয়েছেন এবং কি পরিমাণ ভোগান্তিতে পড়েছেন একটু জানান। দেখেন, আমরা যারা কর্মজীবী মানুষ, আমরা তো সকালে অফিসে যাই, অফিস শেষ করে আবার বাসায় ফেরার পথে 3 থেকে 3.5 ঘন্টা দাঁড়িয়ে তেল নিতে হয়, তাও 700 থেকে 800 টাকা তেল দিচ্ছে। এই যে আমাদের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। আমরা দেখি যে সংসদে মন্ত্রীরা বলেন যে তেল সংকট নেই, দেশে কোনো তেল সংকট নেই, তেল প্রচুর আছে, কিন্তু আমরা দেখি যে যখন আমরা পাম্পে আসি তখন আমাদের 3 ঘন্টা 3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়। খুবই ভোগান্তিতে আছে। এই যে এখন কি আপনাদের চাহিদা মতো তেল পাচ্ছে? চাহিদা মতো তো হচ্ছে না। আমাদের যদি আপনার 5 দিন পরে আবার 4 দিন পরে, আমরা তো হচ্ছে সকালে অফিসে যাই, অফিস থেকে আবার ফিরি, তো আমাদের আসলে যদি একসাথে 1000 টাকার বা তেল নিতে পারি সেক্ষেত্রে আমাদের 7-8 দিন চলে যায়। তো আমার মনে হয় সরকার সংসদে কথা না বলে যারা এমপি মন্ত্রী রয়েছেন তারা
সরজমিনে এসে পাম্পগুলো দেখা উচিত। যারা বাইক চালান বা যারা গাড়ি চালান তারা তেল সংকটে কিভাবে ভোগান্তিতে আছে। হিমাদ্রি শুনছিলেন, আসলে ভোগান্তি কিন্তু একেবারে কম না, ভোগান্তি রয়েছে। পাশাপাশি এই যে রোদে অনেকেই দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, তারা বলছেন যে কিছু কিছু বাইকারের অভিযোগ যে সিন্ডিকেটের কারণে কিন্তু তেলের সংকট এখনও রয়েছে। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে যে যতক্ষণ তেল থাকছে ততক্ষণ তারা তেল সরবরাহ করছেন। হিমাদ্রি। খালেক, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা নেওয়া কমিয়ে দিয়েছে। এছাড়া টাকা ছাপিয়ে দেশ চালানোর সংবাদ সত্য নয়। সচিবালয়ে প্রাক বাজেট নিয়ে এক বৈঠকে অর্থমন্ত্রী একথা জানান। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানালেন, বন্ধ কল কারখানা চালু করতে শিগগিরই একটি প্যাকেজ ঘোষণা করা হবে। টাকা ছাপিয়ে ব্যাংক, লোকাল ব্যাংক থেকে বড় করে যেখানে প্রাইভেট সেক্টরকে ক্রাউড আউট করে দিয়ে এই ধরনের ইকোনমি তো সাস্টেনেবল হতে পারে না। যে কোনো সরকারের পক্ষে এই জায়গায় থাকা কিন্তু খুব কঠিন, কিন্তু আমরা চেষ্টা করছি এই জায়গাটায় থাকতে, যে আমরা প্রাইভেট সেক্টর যাতে ক্রাউড আউট না হয়, যাতে টাকা ছাপিয়ে হাই পাওয়ার মানি আমাদেরকে ইনফ্লেশনারি সিচুয়েশন সৃষ্টি করতে না হয়, এই জায়গাটা আমরা থাকার চেষ্টা করতেছি। আমাদের পুরো ইকোনমিক পলিসির ওয়ান অফ দ্য মেজর গাইডলাইন এন্ড প্রিন্সিপাল হচ্ছে এটা। দেশে আবারও জঙ্গি হামলার আশঙ্কায় ছক কষে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠির পর দেশজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। গুরুত্বপূর্ণ স্থাপনায় বসেছে বিশেষ পাহারা, নজরদারি বেড়েছে সাদা পোশাকে। আবারও জঙ্গি হামলার আশঙ্কা। জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সেনাবাহিনীর স্থাপনা, উপাসনালয় ও জনসমাগম স্থলে হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো পুলিশের সকল ইউনিটে সতর্কতামূলক চিঠিতে এ সতর্কতা জারি করা হয়। সিটিটিসির তথ্যের ভিত্তিতে দেশজুড়ে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। শনিবার বিষয়টি নিয়ে মুখ খুলেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিএমপির সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার জানান, সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে কাজ করছেন তারা। পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এটা আমাদের সিকিউরিটি প্ল্যানিং, আমরা সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী অ্যাকর্ডিংলি যে স্থানগুলো এসেছে, তথ্য এসেছে, আমরা এই বিষয়ে কাজ করব। যে কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা কেপিআই যেগুলো আছে এগুলোর বিষয়ে আমরা সবসময় সতর্ক। বাংলাদেশ ব্যাংক বা কেপিআই বা আপনার প্রোটেকশন ডিভিশন যদি আমাদের কাছে কোনো সহায়তা চায়, আমরা তাদের চাহিদা মাফিক সাপোর্ট দিয়ে যাব। এদিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কণ্ঠস্বর নকল করে যৌন উত্তেজক পণ্যের বিজ্ঞাপন বানানোর অভিযোগে 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বিপুল অবৈধ যৌন উত্তেজক ওষুধ। ডিপফেক যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তির মাধ্যমে এই যে বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি, ওনার ছবি, ভিডিও, কণ্ঠস্বর এগুলো নকল করে তারা এসব বিকৃত ভিডিও তৈরি করেছেন। এবং এইসব ভিডিও দেখলেই মনে হবে একদম অবিকল যিনি মিজানুর রহমান আজহারি সাহেব নিজেই বক্তব্য রাখছেন। অন্যদিকে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সংক্রান্ত প্রতারণার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। হকার পুনর্বাসন, যানজট ও ডেঙ্গু নিয়ন্ত্রণ সহ রাজধানীর বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগী হচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ইতিমধ্যে রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় হকারদের পুনর্বাসনের জন্য 6টি খোলা মাঠ নির্ধারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর ঢাকার দক্ষিণে ডেঙ্গু প্রকোপ বাড়ার আগে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। হকার, ফুটপাত দখল আর যানজট রাজধানীর নিত্যদিনের চিত্র এটি। যেখানে সেখানে ময়লা আবর্জনা, ডোবানালায় জন্মানো মশার চোখ রাঙানি। রাজধানী ঢাকা যেন এক অব্যবস্থাপনার শহর। নগরীর এসব বহুমুখী সমস্যা সমাধানে উদ্যোগ নিচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ঢাকা কি বৃতনগরী হতে যাচ্ছে শীর্ষক নাগরিক সংলাপে রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, নাগরিক সেবাগুলোকে এক ছাতার নিচে আনা গেলে সমন্বয়হীনতা কমে বাড়বে সেবার মান। এখনো কিন্তু আশা আলো নিভে যায়নি। আমরা যদি এখনো ওই যেটা আপনারা বললেন সমন্বিতভাবে, দ্যাট ইজ গুড, কিন্তু সমন্বয় করার থেকে যদি একটা আমব্রেলার নিচে আমরা করতে পারতাম তাহলে হয়তো সব থেকে ভালো। আমরা অনেক কিছু করেছি, তার পাশাপাশি রাজুকের উপর দায়িত্ব হয়েছে যে যেভাবে প্ল্যান নিছে সেই পার্কিংগুলোকে উদ্ধার করে দেওয়া। সংলাপে নগর ব্যবস্থাপনায় হকারদের পুনর্বাসনে 6টি মাঠ নির্ধারণ করার কথা জানান ঢাকার উত্তর সিটি প্রশাসক। আমরা গত সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা কথা বলে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা কিছু কিছু জায়গায় 6টি জায়গায় পাইলট বেসিসে আমরা 6টা মাঠ ঠিক করেছি, খোলা মাঠ। সেখানে তাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিব
এবং কিউআর কোড সহ, যাতে করে ওই রেজিস্ট্রেশন নাম্বার তার নামটা অন্য কেউ নকল করে না নিতে পারে। এবং তাদেরকে ওই যে স্থায়ী চকি থাকবে না, কন্ডিশন সেটা হলো ট্রলি থাকতে হবে, সেটা যে আঙ্গিকেই হোক আমরা একটা ডিজাইন করে দিব বলেছি। এদিকে সকালে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান অনুষ্ঠানে সড়কমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বর্জ্য ব্যবস্থা নিষ্কাশন ও মশক নিধনে ঢাকাকে বসবাস উপযোগী করে তুলতে হবে। আসছে বর্ষা মৌসুমের আগে এডিস মশার বিস্তার রোধে প্রস্তুতি নেওয়ার কথা জানান দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। সামনে আমাদের ডেঙ্গুর প্রভাব আসবে, তার আগে থেকেই আমরা প্রিকশন নিতে চাই, যাতে কোনো এলাকা অপরিষ্কার না থাকে, কোথাও ময়লা আবর্জনা যাতে জমে না থাকে, কোথাও যাতে পানি জমে না থাকে, পরিষ্কার পানি। নগরীকে বসবাস উপযোগী করতে সকল নাগরিকের সহযোগিতা চান দুই সিটির প্রশাসক। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদ নকল করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দেদারসে চাকরি করছেন এমপিভুক্ত অনেক শিক্ষক। এরই মধ্যে প্রায় 500 শিক্ষকের সনদ জাল ধরা পড়ায় তাদের বেতন ভাতা ফেরত চাওয়া হয়েছে, নেওয়া হচ্ছে ব্যবস্থাও। এই অবস্থায় সারা দেশের বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 1.5 লাখ শিক্ষকের সনদ পরীক্ষায় মাঠে নেমেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। ছদ্মনাম ফোরকান উদ্দিন বেসরকারি শিক্ষক নিবন্ধনের নকল সনদ দিয়ে প্রায় 11 বছর ধরে চাকরি করেছেন রাজশাহীর একটি স্কুলে। সম্প্রতি তার সনদ নকল বলে প্রমাণ মেলায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে। এমন এক বা দুইজন নয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদ নকল করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করা 474 জনকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে NTRCA। আমরা সংশ্লিষ্ট অধিদপ্তর এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি তাদেরকে অবহিত করেছে, যাতে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। এই অবস্থায় শুরু হয়েছে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষকদের নিবন্ধন পরীক্ষার সনদ যাচাই, যাতেও মিলছে জাল সনদ। 36,000+ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা কালেক্ট করেছি এবং এটা যেন আমরা একটা ক্রাশ প্রোগ্রামের মতো। তো আমরা চেষ্টা করব প্রতি মাসে মাসে আমাদের মন্ত্রণালয়কে একটা রিপোর্ট দিতে, এটার পিকচারটা। এরই মধ্যে নকল সনদধারীদের নেয়া বেতন ভাতা ফেরত দিতেও নির্দেশ দিয়েছে সরকার, পাশাপাশি নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থাও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। চলমান শিক্ষা কারিকুলামে ব্যবহারিক পড়াশোনার প্রাধান্য নেই, তাই কর্মসংস্থান বাড়াতে দক্ষ জনশক্তি তৈরির উপর জোর দিচ্ছে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। রাজধানীর স্কটন গার্ডেনে বায়োটেট আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। গবেষণায় জোর দিয়ে তিনি বলেন, তেল, চিনিসহ প্রয়োজনীয় খাদ্যপণ্যের স্বনির্ভরতা অর্জনে কাজ করতে হবে। কৃষিজাত পণ্যের উৎপাদন বাড়াতে সবার কাজ করা প্রয়োজন বলেও জানান তিনি। আমরা তাদেরকে কিভাবে কারিকুলাম আপগ্রেড করার মাধ্যমে যে রিয়েল ওয়ার্ল্ডের টুলস গুলো প্রয়োজন সেভাবে ইকুইপ করব। আনফরচুনেটলি আমাদের যে এডুকেশন সিস্টেম, সেখানে বড় বড় ভারী ডিগ্রি নেওয়া হয়, বাট এর সাথে প্র্যাকটিক্যাল রিলেভেন্স বা ইন্ডাস্ট্রি প্রিপেয়ারনেস খুব কম। রিয়েল লাইফের জন্য তারা প্রিপেয়ার হয়। ট্রান্সফারেবল স্কিলস, ইন্টারপার্সোনাল স্কিলস, টেকনিক্যাল স্কিলস যেমন থাকবে, তেমনি সাবজেক্ট স্পেসিফিক যে পার্টিকুলার ক্যাপাবিলিটি প্রয়োজন, নলেজ প্রয়োজন, সেগুলো তাদেরকে আমরা কিভাবে গ্রুম করে দিতে পারি। বিএনপির সবার আগে বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে কর্মসংস্থান ও রেমিটেন্স বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেস ক্লাবে ইউরোপের শ্রমবাজারে দক্ষ জনশক্তি প্রেরণ ও সংসদ এবং সরকারে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ বিষয়ে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, বিগত সরকারের রেখে যাওয়া বিশাল ঋণের বোঝা নিয়ে এই সরকারের যাত্রা, তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। আর অর্থনৈতিক সমস্যাকে সমাধান করতে হলে রেমিটেন্স বাড়াতে হবে, যে ক্ষেত্রে বিপুল সংখ্যক কর্মক্ষম জনশক্তিকে উন্নত প্রশিক্ষণ ও সঠিক পদ্ধতিতে বিদেশে পাঠাবে সরকার। আমরা অতীতের ভুলগুলিকে চিহ্নিত করে সেখান থেকে শিক্ষা নিয়েই আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করতে চাই। সবার আগে বাংলাদেশ, এই চেতনাকে আমাদের বাস্তবায়ন করতে চাইলে যে ক্ষেত্রগুলিকে আমাদের গুরুত্ব দিতে হবে, তার মধ্যে কর্মসংস্থান এবং রেমিটেন্স আয় করার পরিধিকে বাড়ানোটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। বৈশাখের দ্বিতীয় সপ্তাহে ঢাকাসহ 21 জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। শহরে কিছুটা স্বস্তি থাকলেও
গ্রামে 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যার প্রভাব পড়েছে অর্থনীতি, শিল্প, ব্যবসা, কৃষি সহ জনজীবনে। সবচেয়ে বেশি বিপাকে এসএসসি পরীক্ষার্থী সহ শ্রমজীবীরা। একদিকে গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহ, অপরদিকে জ্বালানি সংকটে ঘন ঘন লোডশেডিং। দিনভর ভোগান্তির পর রাতেও মিলছে না স্বস্তি। দিনে রাতে সমান তালে বিদ্যুৎ বিভ্রাট। সিলেটে সপ্তাহের প্রায় প্রতিটি কর্মদিবসে বারবার বিদ্যুৎ না থাকায় বিঘ্নিত হচ্ছে জনজীবন। ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের পড়াশোনার। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি হচ্ছে বাধাগ্রস্ত। ঘন ঘন লোডশেডিংয়ে প্রভাব পড়ছে ব্যবসায়ীদের বেচাকেনায়। আজকে আমি 2 ঘন্টা ঘুমাইছি, কারেন্ট দেয় আধা ঘন্টা নাই, 2 ঘন্টা 2.5 ঘন্টা নাই। আমাদের জেনারেটর দিয়ে ব্যবসা করা লাগে, যে কর্মচারীর বেতন বা তারা প্রতিদিন করে অ্যালাউন্স দিতে আমরা হিমশিম খাওয়া লাগে। যদিও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়ায় গড়ে 35 থেকে 40% লোডশেডিং হচ্ছে। সমস্যা সমাধানে চেষ্টা অব্যাহত রয়েছে। ভোলায় তাপপ্রবাহের সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং। দিনে 1 ঘন্টা করে রোস্টার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। একে তো যাত্রী কম, প্রচণ্ড গরম, বেরোয়া যায় না। অনেক সমস্যা হইতে আছে, কারণ আপনার ঘন্টার 1 ঘন্টা পর 1 ঘন্টা দেয়, 1 ঘন্টা পর 1 ঘন্টা দেয়। বিদ্যুৎ না থাকায় ঘরের ভেতরে টিকে থাকাও কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে। তাপপ্রবাহে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে মোংলায়। দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে, এতে দুর্ভোগ পৌঁছেছে চরমে। এমনি তো গরম, তারপরে রাত্রে বাসায় ঘুমাইতে গেলে থাকে না কারেন্ট। এই কিছুদিন ধরে গরমের অতিষ্ঠতার কারণে আমরা এমনি টিকতে পারছি না। নাটোরের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। গরমের সাথে লোডশেডিং যোগ হওয়ায় ঘরেও স্বস্তি মিলছে না। খরতাপ আর লোডশেডিং এর প্রভাব পড়েছে কৃষিখাত ও ব্যবসা বাণিজ্যে। ব্যবসায়ীদের দোকান খোলা রাখার সময় কমে যাওয়ার পাশাপাশি বিদ্যুৎ সংকটে ক্রেতারাও কমে গেছে। লোডশেডিং এর যন্ত্রণা থেকে মুক্তি, স্বস্তির বিদ্যুৎ আর স্বাভাবিক জীবনের প্রত্যাশার অপেক্ষা দেশ জুড়ে। সুস্থ থাকতে বেশি বেশি পানি পান ও রসালো ফল খাবার পরামর্শ চিকিৎসকদের। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনার জন্য এরই মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ইসলামাবাদ বলছে শান্তি আলোচনার উদ্দেশ্যেই এই যাত্রা। তবে এ বক্তব্য নাকচ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের হাওয়ায় গোটা দুনিয়ার অর্থনীতি এলোমেলো। যুদ্ধবিরতির মধ্যেই চলছে কথার যুদ্ধ। যুক্তরাষ্ট্র তুলে নেয়নি নৌ অবরোধ। এমন পরিস্থিতিতে দ্বিতীয় দফা শান্তি আলোচনার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে বিশ্ববাসী। এরই মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন আব্বাস আরাগচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দল। শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছান তারা। ইসলামাবাদ বলছে সম্ভাব্য আলোচনার জন্যই সেখানে আসছেন দুই দেশের প্রতিনিধিরা। তবে এ নিয়েও আছে নানা জটিলতা। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানিয়েছেন, ওয়াশিংটনের সাথে বৈঠকে বসার কোনো পরিকল্পনা নেই তেহরানের। এক্সের এক পোস্টে এ তথ্য জানান তিনি। এদিকে সম্ভাব্য আলোচনার লক্ষ্যে ইসলামাবাদ রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। খবরটি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। স্টিভ এবং জ্যারেড পাকিস্তানে যাচ্ছেন ইরানিদের কথা শোনার জন্য। আমরা আশা করি অগ্রগতি হবে এবং এই বৈঠক থেকে ইতিবাচক ফল আসবে। অন্যদিকে মার্কিন নৌ অবরোধ ভেঙে ইরানের একটি বন্দরের দিকে জাহাজ এগিয়ে যাওয়ার সময় সেটিকে আটক করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। প্রথম দফার শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষ থেকে দেশের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ উপস্থিত থাকলেও এবারের উদ্যোগে থাকছে নতুন মুখ। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র ইরান পরিস্থিতি কোন দিকে রূপ নেয়। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে মার্কিন পুলিশ। বৃষ্টির মরদেহের অংশবিশেষ পাওয়া গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তার ভাই। এর আগে নিহত শিক্ষার্থী জামিল আহমেদের মরদেহ ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তার রুমমেটকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মরদেহের অবস্থান শনাক্ত করা হয়। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশ দূতাবাস। খেলার খবর।
সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে চট্টগ্রামে আনুষ্ঠানিক অনুশীলন করল টাইগারদের টি-20 স্কোয়াড। সাগরিকায় দুপুরে অনুশীলন করে লিটন দাসের দল। টাইগার স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারই খেলে থাকেন সাদা বলের 2 ফরম্যাটে। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসী ক্রিকেটাররা টি-20 সিরিজও হারাতে চায় সফরকারীদের। সেই যাত্রায় প্রথম ম্যাচ জিতে শুভ সূচনার লক্ষ্য লিটন দাসদের। স্পিন কোচ মুস্তাক আহমেদের মতে ওয়ানডে বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতিটাই নিচ্ছে টাইগাররা। সেক্ষেত্রে ফরম্যাট যেটাই হোক, ম্যাচ প্রস্তুতি দারুণ কাজে দেবে টিম বাংলাদেশকে। ছেলেরা দারুণ একটা ছন্দে আছে। দলের অনেকেই খেলে থাকেন সাদা বলের 2 ফরম্যাটে, সুতরাং ওয়ানডে সিরিজ জয় তাদের জন্য বড় প্রেরণা। একই সাথে বিশ্বকাপের আগে সাইড বেঞ্চ বাজিয়ে দেখতে চাই আমরা। এই সিরিজ হবে তরুণদের জন্য প্রমাণের মঞ্চ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গে থাকুন।